আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা শিখব কিছু ট্রানজ্যাকশন নিয়ে, জার্নাল বিষয়ে, জার্নাল কিভাবে করে এবং ডাবল এন্ট্রি সিস্টেমে কিভাবে ডেবিট এবং ক্রেডিট লেনদেনগুলো জার্নাল বইয়ে উল্লেখ করা হয়। তো চলুন শুরু করা যাক। আর আশা করি আমরা সবাই জানি যে জার্নাল কি। তারপরেও কিছু জন বলে নেই। জার্নাল হলো আর্থিক লেনদেনের প্রথম যে ধাপ, এগুলা জার্নাল বইয়ে উল্লেখ করা হয়। আর্থিক লেনদেনগুলো, প্রথম যে আর্থিক লেনদেনগুলো হয় এগুলা জার্নাল বইয়ে উল্লেখ করা হয়। তো চলুন শুরু করা যাক। আমার এখানে আছে 20টি ট্রানজ্যাকশন। তো এখানে আমরা উল্লেখ করব সাবগ্রুপ অ্যাকাউন্ট টাইটেল, অর্থাৎ অ্যাকাউন্ট টাইটেলকে লেজার নেমে বলা হয়। এটা অ্যাকাউন্ট টাইটেল ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আর নারেশন বলতে ট্রানজ্যাকশনগুলোকে নারেশন বলা হয়। তো প্রথম ট্রানজ্যাকশনটা হলো দ্য ওনার ইনভেস্টেড 1 লাখ ক্যাশ ইনটু দ্য বিজনেস, অর্থাৎ মালিক বিনিয়োগ করছে 1 লাখ টাকা বিজনেসের মধ্যে, ব্যবসার মধ্যে। এর অ্যাকাউন্ট টাইটেলটা হবে এভাবে যে ক্যাশ টাকা বিজনেসে বিনিয়োগ করছে, তাহলে আমার ব্যবসার টাকা বেড়ে গেছে। আর অবশ্যই আমরা একটা কবিতা মনে রাখবো যে সব বাড়লে ডেবিট, আদম বাড়লে ক্রেডিট। সব বাড়লে বলতে প্রথম যে শব্দটা সবের প্রথম অক্ষর দিয়ে সম্পদ, আর ব দিয়ে বে। আর আদম বাড়লে ক্রেডিট, আদমের আ দিয়ে আয়, দো দিয়ে দায় এবং ম দিয়ে মালিকানা সত্ত্ব। এই তিনটি যখন বাড়বে তখন হবে ক্রেডিট। তাহলে আমরা এই মূলনীতি মাথায় রেখে আমরা অ্যাকাউন্ট টাইটেল গুলা বের করব এবং ডেবিট ক্রেডিট ডাবল এন্ট্রি সিস্টেমে উল্লেখ করব। তাহলে এখানে বলা হয়েছে দ্য ওনার ইনভেস্টেড 1 লাখ ক্যাশ ইনটু দ্য বিজনেস, ব্যবসায় মালিক 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছে। তাহলে আমার ব্যবসায় বিনিয়োগ করাতে আমার ব্যবসার টাকা বেড়েছে। আর আমরা জানি যে সম্পদ বাড়লে আমাদের ডেবিট হয়। যেহেতু ক্যাশ বাড়ছে, তাহলে আমার বিজনেসের টাকা বাড়াতে আমার ডেবিট হবে ক্যাশ ডেবিট আর মালিকানা দ্য ওনার ইনভেস্টেড, ওনারের তার সম্পদ কমে গেছে, টাকা কমছে, কারণ উনি টাকা দেওয়াতে ওনার 1 লক্ষ টাকা কমছে। সে হিসাবে ওনার ক্যাপিটাল ক্রেডিট হয়েছে। তো এটার সাব গ্রুপটা কি হতে পারে? ক্যাশ আমাদের চার্ট অফ অ্যাকাউন্টসে কি বলা হয়েছে দেখা যাক। ক্যাশ, এই যে গ্রুপ, এটা হলো গ্রুপ, এটা হলো সাবগ্রুপ 1, সাবগ্রুপ 2। তাহলে আমরা সাবগ্রুপ 2টা নিব। সাবগ্রুপ 2 এ তো বলা হয়েছে ক্যাশ এন্ড ক্যাশ করে। যদি ক্যাশ হয় তাহলে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস হবে। তাহলে আমরা এখানে দেব ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস বলা হয়েছে। একটু কলামটা বড় করে নেই, এটাকে টান দিয়ে কন্ট্রোল ডি দিয়ে কপি ডুপ্লিকেট করে দিলাম। এখন আমার দ্বিতীয় তারিখের দরকার। ওকে, তো আমরা সাবগ্রুপের দ্বিতীয়টা দিয়ে দিই। এখানে ক্যাপিটাল বলা হয়েছে, ক্যাপিটাল হতে মূলধন, অর্থাৎ মালিকের মালিকানা ক্যাপিটাল যদি হয় চার্ট অফ অ্যাকাউন্টে কি বলা হয়েছে, ইকুইটি যদি হয় তাহলে ক্যাপিটালই হয়। এই যে ইকুইটি, অর্থাৎ ক্যাপিটাল যদি ট্রানজ্যাকশনে থাকে তাহলে তার সাবগ্রুপ হবে ক্যাপিটাল। আমরা ক্যাপিটালটা দিয়ে দিই।
এখন পরের তারিখে আমরা চলে যাই। এখন দ্বিতীয় লেনদেন বলা হয়েছে পেইড টাকা 5000 ফ্রম অফিস রেন্ট ইন ক্যাশ, অর্থাৎ 5000 টাকা অফিসের ভাড়া বাবদ নগদে দেওয়া হয়েছে। তো এটার অ্যাকাউন্ট টাইটেলটা হবে আমাদের ক্যাশ পেইড করা হয়েছে, তো আমার ক্যাশ চলে গেছে, অর্থাৎ আমার নগদ টাকা চলে গেছে। আর যেহেতু অফিস রেন্ট দেওয়া হয়েছে, তো আমার অফিস রেন্টের ব্যয়টা বাড়ছে। আর আমরা জানি যে আমাদের লজিকে ছিল যে আয় সব বাড়লে অর্থাৎ ব্যয় বাড়লে ডেবিট হয়, তো আমাদের অফিস রেন্ট বেড়েছে, তো সেই হিসাবে আমরা ডেবিট দেব। রেন্টাল এক্সপেন্স আর ক্যাশ ক্রেডিট। ডেবিট 5000 টাকা, ক্রেডিট 5000 টাকা। সাবগ্রুপটা হবে রেন্টাল এক্সপেন্স। আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে রেন্টাল এক্সপেন্স আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে। এই যে দেখে এই যে কোথায় কনভিনিয়েন্স বোর্ড ইউটিলিটি এক্সপেন্স, এই যে রেন্টাল এক্সপেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আমরা এটার সাবগ্রুপ দিতে পারি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ক্যাশ, উপরে যেটা আছে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে দিলাম। ওকে, এখন আমার পরবর্তী ট্রানজ্যাকশন হলো পারচেজড অফিস সাপ্লাইজ ফ্রম টাকা 4 টাকা 2000 ইন ক্যাশ। নগদে অফিস সাপ্লাইজ কেনা হয়েছে 2000 টাকা। তো আমার এটার অ্যাকাউন্ট টাইটেলটা হবে এভাবে পারচেজ অফিস সাপ্লাইজ দিলেও দিতে পারে, না দিলেও নাই হবে, সমস্যা নাই। পারচেজ আমার ডেবিট, যেহেতু আমি ক্রয় করেছি সেই হিসাবে আমার অফিসের মালামাল বাড়ছে, সেই হিসাবে আমি এখানে পারচেসের সাথে ইনভেন্টরি দিতে পারি, যেহেতু আমার অফিস সাপ্লাইজ বেড়েছে। ইনভেন্টরি আমার ইনভেন্টরি হয়েছে ডেবিট 2000 টাকা, কন্ট্রোল ডি। যেহেতু আমি নগদে কিনছি তাহলে এখানেও হবে ক্যাশ। আর সাবগ্রুপটা হবে অর্থাৎ চার্ট অফ অ্যাকাউন্টসে পারচেজ বলা পারচেসই, তার সাবগ্রুপ পারচেসই বলা হয়েছে। এই যে এখানে আছে এই যে পারচেজ এক্সপেন্স, ডিরেক্ট এক্সপেন্স আর পারচেজ। তো আমরা দেব পারচেজ। ক্যাশ তো আমরা জানি ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স। এখন পরবর্তী ট্রানজ্যাকশন হলো রিসিভ টাকা 8000 ক্যাশ ফর সার্ভিস প্রোভাইডেড টু এ কাস্টমার, অর্থাৎ একজন কাস্টমারকে সার্ভিস দেওয়ার পরে আমরা 8000 টাকা পেয়েছি, আমরা রিসিভ করছি 8000 টাকা। তো আমরা যেহেতু ক্যাশ রিসিভ করছি সেই হিসাবে আমাদের ক্যাশ বেড়েছে, তো আমাদের ক্যাশ হবে ডেবিট, ক্যাশ ডেবিট 8000 টাকা। ক্যাশের সাবগ্রুপ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স। এটা একবার দেওয়ার সাথে সাথে চলে আসে, কারণ আমি উপরে যে দিয়েছি এই জন্য, কারণ সে এক্সেল বুঝে নিতেছে যে আমি এটাই লিখতেছি, যার কারণে অটো নিয়ে নিতেছে। আপনারাও এভাবে যদি লেখেন তাহলে আপনাদেরও আসবে। এখন দ্বিতীয় সাবগ্রুপ, এটার অ্যাকাউন্ট টাইটেল হবে রিসিভ টাকা
আমরা একজন কাস্টমারের কাছ থেকে সার্ভিসের মাধ্যমে টাকা পাইছি, তো সার্ভিস প্রোভাইডেড, তাহলে আমাদের এই আয়টা হয়েছে আয় হলে ক্রেডিট, অর্থাৎ আমরা পড়েছিলাম আদমের আতে আয় হলে ক্রেডিট, তো এখানে সার্ভিসের মাধ্যমে আমরা টাকা পাইছি, তো সেই হিসাবে আমাদের হবে সার্ভিস রেভিনিউ। এটার সাবগ্রুপটাও রেভিনিউ হবে, যেহেতু আমরা আয় করছি, রেভিনিউ। কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করে দিলাম। পরবর্তী ট্রানজাকশন হলো পেইড টাকা 1000 ফর ইলেকট্রিসিটি ইন ক্যাশ। এটাও উপরের এই যে অফিস রেন্টের মতোই সহজ, আমরা টাকা পেইড করছি, তো সেই হিসাবে ক্যাশ আমাদের ক্রেডিট, আর ইলেকট্রিসিটি বিল দিয়েছি তো ইউটিলিটি এক্সপেন্স, ডেবিট, ক্রেডিট হলো ক্যাশ, কন্ট্রোল দিয়ে করে দিলাম। ইউটিলিটি এক্সপেন্স, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই যে সে নিয়ে নিচ্ছে, কারণ ওই যে আমি উপরে দিয়েছিলাম, এটাও নিয়ে নেবে। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স, কন্ট্রোল ডি। ওকে, আমাদের পরবর্তী ট্রানজাকশন হলো বট ইকুইপমেন্ট ফর টাকা 10,000 পেইং টাকা 7,000 ইন ক্যাশ এন্ড দ্য রেস্ট অন ক্রেডিট, অর্থাৎ আমরা 10,000 টাকার ইকুইপমেন্ট কিনছি, বাকি 7,000 টাকা পেইড করছি এবং বাকি 3,000 টাকা আমাদের বকেয়া রয়ে গেছে। তো এটার অ্যাকাউন্ট টাইটেলটা হবে, লেজার নেমটা হবে এভাবে যে আমরা ইকুইপমেন্ট কিনছি, অর্থাৎ আমাদের সম্পদ বাড়ছে, সম্পদ বাড়লে আমাদের অর্থাৎ আমরা বলছি যে সব বাড়লে ডেবিট, অর্থাৎ সম্পদ বাড়লে ডেবিট হয়, তো ইকুইপমেন্ট যেহেতু আমাদের সম্পদ, সে হিসাবে আমাদের ইকুইপমেন্ট হবে ডেবিট, আর আমরা ক্যাশ পেইং টাকা 7,000 ইন ক্যাশ, নগদে পে করছি 7,000 টাকা, তো ক্যাশটা হবে ক্রেডিট। এবং আমরা যেহেতু 7,000 টাকা 7,000 টাকা পেইড করছি এবং 3,000 টাকা আমাদের বাকি রয়ে গেছে, সেটা আমাদের জন্য দায় হয়ে গেছে, অর্থাৎ আমরা পরবর্তীতে তাকে, যার কাছ থেকে আমরা 10,000 টাকার মাল কিনছি, তাকে দিতে হবে, তো সেই হিসাবে 3,000 টাকা আমার দায় হয়েছে, আর আমরা দায় হলে আমরা জানি যে সেটা ক্রেডিট হয়, তো এখানে দায় হবে আমার অ্যাকাউন্টস পেয়েবল, অর্থাৎ ইকুইপমেন্ট কিনছি আমি 10,000 টাকার, ক্যাশ দিছি আমি 7,000 টাকা, আর আমার পরবর্তীতে আমার বকেয়া রয়ে গেছে 3,000 টাকা, তাহলে ডেবিট এবং ক্রেডিট সমান হয়ে গেল। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় ডেবিট এবং ক্রেডিট সমান হবে। কন্ট্রোল ডুপ্লিকেট দিয়ে দিলাম। এটার ইকুইপমেন্ট সম্পদ হলে চার্ট অফ অ্যাকাউন্টে, ইকুইপমেন্ট যদি আমার সম্পদ বাড়ে তাহলে চার্ট অফ অ্যাকাউন্টে আমার সাব গ্রুপ হবে প্রপার্টি প্লান্ট এন্ড ইকুইপমেন্ট, এই যে এখানে এটা ইকুইপমেন্টের মধ্যে পড়বে, এই যে প্রপার্টি প্লান্ট এন্ড ইকুইপমেন্ট। property plant and equipment, property plant and equipment। ওকে, ক্যাশ এন্ড ক্যাশ হলে তো ক্যাশ ইকুইভ্যালেন্স, অ্যাকাউন্টস পেয়েবল হলে ট্রেড পেয়েবল হবে, ট্রেড পেবল লেজার নেমেও ট্রেড পেবল দেওয়া যায়, অ্যাডভান্স হলো ট্রেড পেবল, অ্যাডভান্স নেম চাইলে দিতে পারেন।
ওকে, পরবর্তী ট্রানজ্যাকশন হলো পেইড স্টাফ স্যালারিজ অফ টাকা 15,000 ইন ক্যাশ, অর্থাৎ 15,000 টাকা স্টাফের বেতন প্রদান করা হয়েছে। এটাও ওই উপরের পেড ইলেকট্রিসিটির মতন, শুধু তার অ্যাকাউন্ট টাইটেলটা পরিবর্তন হবে। এখানে আমার ব্যয় বেড়েছে, অর্থাৎ স্যালারিজ এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স 15,000 টাকা। ক্যাশ আমাদের চলে গেছে, তো সেই হিসেবে ক্যাশ ক্রেডিট। স্যালারি এক্সপেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে পড়বে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ক্যাশ, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স। ওকে, পরবর্তী ট্রানজ্যাকশনে যাওয়া যাক। সোল গুডস টু এ কাস্টমার ফর টাকা 12,000 অন ক্রেডিট, অর্থাৎ বাকিতে একজন কাস্টমার এর কাছে আমি বিক্রি করেছি 12,000 টাকার পণ্য। তাহলে তো এখানে যেহেতু আমরা বাকিতে বিক্রি করছি, তাহলে আমরা কাস্টমারের কাছ থেকে টাকা পাবো, অর্থাৎ আমার এটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল। একটা কথা মাথায় রাখবেন, যদি আমার টাকা দিতে হয় তাহলে সেটা হবে আমার দায়, অর্থাৎ সেটা অ্যাকাউন্টস পেয়েবল। আর যদি আমি টাকা কারো কাছ থেকে পাই, অর্থাৎ একজনের কাছে আমি একটা জিনিস বিক্রি করছি, তাহলে তো তার কাছে আমি টাকা পাবো, সে হিসাবে সে আমাকে টাকা দিবে, তো এটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল। তো এখানে আমি বাকিতে বিক্রি করেছি, তো আমার টাকা এখানে পাবো, সে হিসাবে এখানে হবে অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল 12,000 টাকা। আর সেলস হবে, যেহেতু আমি পণ্য বিক্রি করছি, সেলস হবে ক্রেডিট 12,000 টাকা। কন্ট্রোল এটার সাবগ্রুপ হবে ট্রেড রিসিভেবল, ট্রেড রিসিভেবল। সেলসের সাবগ্রুপ সেলসি হয়। পরবর্তী ট্রানজ্যাকশন হলো দ্য ওনার উইথড্র টাকা 3,000 ফ্রম দ্য বিজনেস ফর পার্সোনাল ইউজ, অর্থাৎ বিজনেস থেকে পার্সোনাল ইউজের জন্য মালিক 3,000 টাকা নিয়েছে, অর্থাৎ উইথড্র তুলেছে। সেই হিসাবে আমার বিজনেসের টাকা কমে গেছে, তো আমার ক্যাশ হবে ক্রেডিট। তো এখানে হবে উইথড্রটা, অর্থাৎ তোলা, উইথড্র মালিক তুলেছে, সেই হিসাবে উইথড্রটা হবে ডেবিট, উইথড্রটা হবে ডেবিট, উইথড্র বা উইথড্রয়িং দিতে পারেন, নয় সমস্যা। উইথড্র ডেবিট, উইথড্র ডেবিট, আর ক্যাশ ক্রেডিট 3,000 টাকা। উইথড্র হয়েছে, সেই হিসাবে এটা হবে উইথড্র। এটার সাবগ্রুপটা হবে ক্যাপিটাল, যেহেতু মালিকানা সত্ত্ব তার বাড়াইছে, ক্যাপিটাল, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স। আমরা পরবর্তীতে ট্রানজ্যাকশনে যাই। রিসিভ টাকা 6,000 in cash from a customer who previously bought on credit, অর্থাৎ আমরা 6,000 টাকা রিসিভ করেছি একজন কাস্টমারের কাছ থেকে, যে পূর্বে বাকিতে পণ্য কিনেছিল। তো সেই হিসাবে আমার ক্যাশ বেড়েছে, তো ক্যাশ বাড়লে আমরা জানি ডেবিট, ক্যাশ বাড়লে ডেবিট,
ক্যাশ বাড়লে ডেবিট 6000 টাকা অ্যান্ড আমরা যেহেতু কাস্টমারের কাছে বাকিতে বিক্রি করেছিলাম তখন আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ছিল ডেবিট, তো এখন আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল হবে ক্রেডিট, অর্থাৎ তার দায়টা কমে গেছে। তাহলে এখানে আমরা দেব অ্যাকাউন্ট রিসিভেবল, চলে আসছে 6000, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স, সাবগ্রুপ হবে ট্রেড রিসিভেবল, তা হয়ে গেল দ্বিতীয়। পরবর্তী ট্রানজ্যাকশনে যাই। সোল্ড গুড অফিস ইকুইপমেন্ট ফর টাকা 7000 রিসিভ ক্যাশ, এটা উপরের যে একটা আছে না বট ইকুইপমেন্ট এই যে রিসিভ প্রোভাইড, এটার মতোই। তো চলেন দেখা যাক সোল্ড ওল্ড অফিস ইকুইপমেন্ট, আমরা পুরাতন অফিস সরঞ্জাম বিক্রি করেছি 70,000 টাকার এবং টাকা রিসিভ করেছি, অর্থাৎ আমার ব্যবসার টাকা বেড়েছে। তো আমার ব্যবসার টাকা বেড়েছে অর্থাৎ সম্পদ বেড়েছে, সেই হিসাবে ক্যাশ হবে ডেবিট 70,000 টাকা, আর অফিস ইকুইপমেন্ট সোল্ড সেই হিসাবে সেলস হবে ক্রেডিট ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স সেলস হবে তার সাবগ্রুপ। এই হলো এখনের ট্রানজ্যাকশন। এখন আমরা পরবর্তী ট্রানজ্যাকশনে যাই। এখানে বলা হয়েছে ইস্যুড টাকা 2 lakhs worth of shares for ক্যাশ, অর্থাৎ ক্যাশে শেয়ারস অর্থাৎ ক্যাপিটালের মালিক তার শেয়ার বিক্রি করতে করার জন্য, তো এখানে শেয়ারস সে 2 লাখ টাকা বিক্রি করার জন্য ইস্যু করছে, তো সেই হিসাবে 2 লাখ টাকা বিক্রি করছে। তাহলে আমার শেয়ারস আমার ক্যাশ বাড়ছে, আর শেয়ার যেহেতু বিক্রি করছে আমার ক্যাপিটাল কমছে, শেয়ারস কমছে, ক্যাপিটাল না দিয়ে শেয়ারসও দেওয়া যায়। শেয়ারস কমছে, শেয়ারস আমার ক্রেডিট হয়েছে 2 lakhs ডেবিট হয়েছে, আর শেয়ারস আমার ক্রেডিট, যেহেতু আমি শেয়ার বিক্রি করে ফেলছি সেই হিসাবে আমার শেয়ার ক্যাপিটাল আমার কমছে। শেয়ার কিন্তু ক্যাপিটালের মধ্যেই পড়ে, শেয়ার ক্যাপিটাল সাবগ্রুপের ক্যাপিটালের মধ্যেই পড়বে, যেহেতু মালিকানা সত্ত্ব মালিক ক্যাপিটাল সে নিজে মূলধন সে বিক্রি করে দিচ্ছে, সেই হিসাবে ক্যাপিটাল হবে। তো এখানে 2 lakhs ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স শেয়ারস হবে ক্যাপিটাল ডুপ্লিকেট। আপনাদের বোঝার জন্য এই হাইলাইট এই হেডারটা একটু ফ্রিজ করে দিই, এখানে ভিউতে গিয়ে ফ্রিজ প্যানেলস, যেহেতু ফ্রিজ হয়ে গেছে এখন আর এটা সরবে না, আমরা যত নিচে যাব তার সে জায়গাত বসে থাকবে। তো এখানে আমরা এই যে সাব গ্রুপ দিছি ক্যাপিটাল, অ্যাকাউন্ট টাইটেল দিছি ক্যাশ এন্ড শেয়ারস, ডেবিট এত টাকা, ক্রেডিট এত টাকা। পরবর্তী ট্রানজ্যাকশনে যাই। রিটার্ন টাকা 10,000 worth of defective goods to a supplier, অর্থাৎ যে পণ্য সরবরাহ করে সে তার কাছে আমি 10,000 টাকার পণ্য রিটার্ন ডিফেক্টিভ পণ্য ফেরত দিয়ে দিছি। তো আমি রিটার্ন দিচ্ছি 10,000 টাকার পণ্য, সেই হিসাবে ক্যাশ আমার বেড়েছে। আমার পারচেস যেহেতু আমি কিনেছিলাম পূর্বে, তো সেই হিসাবে আমার পারচেস ক্রেডিট হয়েছে,
ক্রেডিট, ক্যাশ আমার বেড়েছে 10,000 টাকা, পারচেস ক্রেডিট হয়েছে 10,000 টাকা, আমি মাল তাকে দিয়ে দিছি, তো আমার পারচেসরা কমে গেছে। তার সাবগ্রুপ হবে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস, পারচেসের সাবগ্রুপ হবে পারচেস। তো এটা চলুন পরবর্তী ট্রানজাকশনে যাই। সেটা বলা হয়েছে পারচেজ এ ভেহিকল ফর টাকা 3 লাখ অন ক্রেডিট ফর বিজনেস ব্যবহারের জন্য 30,000 অন ক্রেডিট ফর বিজনেস ইউজ, অর্থাৎ ব্যবসার ব্যবহারের জন্য গাড়ি কিনা হয়েছে 30,000 টাকার বাকিতে, অন ক্রেডিট বাকিতে। আর সবসময় বিষয়টা জেনে রাখবেন, অন ক্রেডিট হলে বাকি আর ইন ক্রেডিট হলে নগদ। তাহলে এখানে আমরা দেব পারচেজ, যেহেতু আমরা কিনছি আমার সম্পদ বাড়ছে সেই হিসাবে পারচেজ চাইলে ভেহিকলটা ব্র্যাকেটের মধ্যে দিতে পারেন, ভেহিকল। আমার যেহেতু এটা বাকিতে কিনছি তো সেই হিসাবে, আর যেহেতু আমার বাকিতে কিনছি পরবর্তীতে আমার দিতে হবে, তাহলে এটা আমার দায় বাড়ছে, তো দায় বাড়লে ক্রেডিট। আমরা জানি আদম অর্থাৎ দায়, আদম আ এবং এর দায়, দায়ের অ্যাকাউন্টস পেয়েবল 1 3 4 30,000 এটার সাবগ্রুপ হবে পারচেজ। এখানে একটা কথা, আমরা এই যে ভেহিকল না দিলেও চলবে, শুধু পারচেজ দিলেও হয়ে যাবে, সমস্যা হবে না। কারণ সাবগ্রুপটা হবে পারচেজের পারচেজ, অ্যাকাউন্টস পেয়েবলের ট্রেড পেয়েবল, পরবর্তী ট্রানজ্যাকশন হলো পেড টাকা 5,000 অ্যাজ ইন্টারেস্ট অন দি ব্যাংক লোন, অর্থাৎ 5,000 টাকা ইন্টারেস্ট সুদ দেওয়া হয়েছে, ব্যাংক লোনের সুদ দেওয়া হয়েছে, পেড করা হয়েছে। তো এখানে বলা হয়েছে ইন্টারেস্ট ব্যাংকের মাধ্যমে লোনের ইন্টারেস্ট দেওয়া হয়েছে, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স, আমার ইন্টারেস্ট এক্সপেন্স বেড়েছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 5,000 টাকা। আর আমি যেহেতু ব্যাংকে দিছি তাহলে সেই হিসাবে ক্যাশ না দিয়ে ব্যাংক হবে। আরেকটা কথা মনে রাখবেন, যদি আপনি টাকাটা ব্যাংকের মাধ্যমে দেন তাহলে সেটা লেজার নেমে আসবে ব্যাংক, আর যদি ক্যাশে নগদে দেন ক্যাশ হয় তাহলে সেটা হবে ক্যাশ। তো আমি যেহেতু এটা ব্যাংকে দিয়েছি, ব্যাংকের লোন সাধারণত ইন্টারেস্ট ব্যাংকের মাধ্যমেই দেওয়া হয়, তো সেখানে হবে ব্যাংক ক্রেডিট 5,000 টাকা, 5,000 টাকা। তার সাবগ্রুপটা হবে ইন্টারেস্ট এক্সপেন্স, এটাও অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে পড়বে। এটার সাবগ্রুপটা হবে ব্যাংক ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স। ওকে, চলুন পরবর্তী ট্রানজাকশনে যাই। রিসিভ এ ব্যাংক লোন অফ টাকা 5 lakhs, অর্থাৎ ব্যাংক লোন নিয়েছি 5 লাখ টাকার, সেই হিসাবে আমার দায় বাড়ছে। তাহলে দায় বাড়লে আমরা জানি ক্রেডিট, আর আমার ক্যাশ যেহেতু লোন পাইছি লোন হিসাবে আমার ক্যাশ বাড়ছে, ক্যাশ হবে ডেবিট
ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট, এখানে একটা সময় কম পড়ছে, আমার দায় বাড়ছে অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাশটা অ্যাকাউন্টস পেয়েবল, আর এটা হবে ট্রেড, সাবগ্রুপ হবে ট্রেড পেয়েবল, সাবগ্রুপটা হবে অ্যাকাউন্টস। এই হলো এই লেনদেনের বিবরণ। এখন পরবর্তী লেনদেনের দিকে যাই। পেড ইন্স্যুরেন্স প্রিমিয়াম অফ টাকা 15,000 ফর দ্য আপকামিং ইয়ার, অর্থাৎ সামনের মাসের ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড করা হয়েছে 15,000 টাকা। তাহলে আমরা এখানে দেব আমার ইন্স্যুরেন্স এক্সপেন্স বেড়েছে আর টাকা ক্যাশ আমার কমেছে, সেই হিসাবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট 15,000 ইন্স্যুরেন্স। এটার সাবগ্রুপ হবে ইন্স্যুরেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস। তো আমরা পরবর্তী লেনদেনে যাই। সোল্ড অল অফিস ইকুইপমেন্ট ফর টাকা 70,000 রিসিভ ক্যাশ, অর্থাৎ 70,000 একটা উপরে সেম উপরে একটা গেছিল। এই যে এখানে এটা সেম সেই হিসাবে এটাকে বাদ দিয়ে দেই, যেহেতু একবার করা হয়েছে। আমরা চাই না এখান থেকে দিও। আমরা পরবর্তী ট্রানজ্যাকশনে যাই। পরবর্তী ট্রানজ্যাকশনে বলা হয়েছে সোল্ড গুডস অর্থ টাকা 50,000 টু এ কাস্টমার। একজন কাস্টমারের কাছে 50,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে। টাকা 20,000 was received in cash, নগদে 20,000 টাকা রিসিভ করা হয়েছে, and the remaining টাকা 30,000 is to be paid in 30 days, অর্থাৎ 30 দিন পরে সে তার বাকি 30,000 টাকা দিয়ে দিবে। সেই হিসাবে আমরা লেজার লিখবো, অর্থাৎ জার্নাল লিখবো তার নামে এভাবে যে ক্যাশ 20,000 টাকা, তারপরে আমরা দেব, যেহেতু পরবর্তীতে সে আমাদের টাকা দিবে সেই হিসাবে অ্যাকাউন্ট রিসিভেবল, আমরা তার কাছে টাকা পাই, অ্যাকাউন্টস রিসিভেবল 30,000 টাকা। আর সব শেষে দেব আমরা যেহেতু 50,000 টাকার পণ্য বিক্রি করছি সেই হিসাবে সেলসটা হয়েছে আমার ডেবিট ক্রেডিট 50,000 টাকা। এখন 20 আর 30 50, আর এদিকে ক্রেডিট হয়েছে 50, ডেবিট 50,000 আর ক্রেডিট 50,000 হয়ে গেল। এখন এটার সাবগ্রুপ হবে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স, এটার সাবগ্রুপ হবে ট্রেড রিসিভেবল, আর সেলসের সাবগ্রুপ হবে সেলস। ওকে, আমরা সবশেষ ট্রানজ্যাকশনটা হচ্ছে চার্জড ডিপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট টাকা 50,000। তো চার্জ ডিপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট 50,000, অর্থাৎ ডিপ্রিসিয়েশন তো অবশ্যই, অর্থাৎ আপনি একটা পণ্য কিনলেন 5,000 টাকা দিয়ে এবং ধার্য করলেন যে আমি এটা 5 বছর ব্যবহার করবো এবং 5 বছরে প্রত্যেক বছরে 1,000 টাকা করে কমবে,
তো সেই হিসাবে যদি 2 বছর ব্যবহার করেন তাহলে 2000 টাকা কমলো। এই যে 2000 টাকা কমলো অর্থাৎ অবচয়, তার মূল্যটা হ্রাস পাচ্ছে বছরে বছরে, এটাকে বলা হয় ডিপ্রিসিয়েশন। তো সেই হিসাবে এর পরের যে মূল্যটা রয়েছে সেটা হবে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। তো আমরা এর অ্যাকাউন্ট টাইটেলটা দেব ডেবিট হয়েছে ডিপ্রিসিয়েশন ডেবিট accumulated depreciation credit 15,000। আর এটার হবে সাবগ্রুপটা হবে এটার, যেহেতু এটা একটা এক্সপেন্স হিসাবে এটা আমাদের হবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটাই হবে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, যেহেতু আমার অবচয় মূল্য হ্রাস হচ্ছে দিনে দিনে। তো এই ছিল আজকের ক্লাস। আমরা জার্নাল বিষয়ে আজকে মোটামুটি ধারণা পেলাম। ইনশাল্লাহ আগামীতে পর্যায়ক্রমে লেজার, ট্রায়াল ব্যালেন্স, ফাইনাল ট্রায়াল ব্যালেন্স এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসগুলো দেখব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।